সরাসরি শুরুতে নজর যে খবরে, সোমবার মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খুলতে যায় সেনাবাহিনী, আর এই নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। আজ গেল বিধানসভাতেও। কি হলো সেখানে? মঙ্গলবারের অধিবেশন বিধানসভা, সেখানে তুমুল হট্টগোল বেঁধে যায়। একদিনের জন্য সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে, আর এদিকে তৃণমূলের ভাষা প্রতিবাদের নয়া মঞ্চ তৈরি করা হলো ডোরিনা ক্রসিং এ। সামরিক বাহিনীকে ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতি ছোঁয়া লাগান, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি যদি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান, তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প। সোমবার মেয়র রোডে তৃণমূলের ভাষা প্রতিবাদের মঞ্চ খুলতে যায় সেনাবাহিনী। খবর পেয়ে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। বাংলার মানুষ আরো বেশি করে বাংলায় কথা বলুন, আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস, কোথায় গিয়ে পৌঁছায়। মঙ্গলবার এই ঘটনার আঁচ পড়ে বিধানসভায়। বাংলা ভাষা আক্রান্ত এই ইস্যুতে তখন আলোচনা চলছিল। তখনই ব্রাত্য বসুর একটি মন্তব্যে আপত্তি জানান বিজেপি বিধায়করা। শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। চেয়ার থেকে উঠে দাঁড়ান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরও হট্টগোল থামেনি। একদিনের জন্য সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সামরিক বাহিনীকে ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতি ছোঁয়া লাগান, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলাম। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি। 1971 সালে 25শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি যদি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান, তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প। উনি বললেন সেনার প্রসঙ্গের কথাটা নয়, ওনাকে সাসপেন্ড করে দেওয়া। তাহলে না, সেনা প্রসঙ্গ তখন আসেনি। গোলবালকারের যখন কথা হতো তখন থেকে চিৎকার শুরু করে। ওই চিৎকার তারাও করেছে, আমরা বলার পর চুপ করলো, আবার একইভাবে চিৎকার শুরু করলো ব্রাত্য বলার সময়। বাংলার বাইরে আক্রান্ত বাংলা ভাষা, এই অভিযোগে সরব তৃণমূল। মেয়র রোডে বেঁধেছিল ভাষা প্রতিবাদ মঞ্চ। সোমবার যা খুলতে যায় সেনা, এ নিয়েই হাওয়া গরম। তৃণমূলের ভাষা প্রতিবাদের নয়া মঞ্চ তৈরি করা হয়েছে ডোরিনা ক্রসিং এ। নিউজ 18 বাংলা। আর আজ আরো একটা খবরের দিকে নজর রাখবো, যেখানে অল্পের জন্য রক্ষা সিপি মনোজ বর্মার। কেন? আসুন পুলিশের দেওয়া যে সিসি ক্যামেরার ফুটেজ বিবাদীবাগ মোড়ে, সেই ছবি আপনাদেরকে দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন সেনার গাড়ি, দুটো লেন রয়েছে, একটা এদিকের লেন, একটা এদিকের লেন, এবং সেনার গাড়ি এই লেন দিয়ে আসার সময় দেখুন রাইট টার্ন নিচ্ছে না। এখানে নো রাইট টার্ন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নো রাইট টার্ন তা দেওয়া রয়েছে। অল্পের জন্য এখানে রক্ষা সিপির। কেন? কারণ তার পাশেই যে গাড়ি রয়েছে সেই গাড়িতেই রয়েছেন মনোজ বর্মা, সেই গাড়িতেই ছিলেন মনোজ বর্মা। অনিয়ন্ত্রিত সেনা ট্রাক ট্রাফিক বিধি ভেঙে ডান দিকে যাওয়ার চেষ্টা আপনারা দেখছেন। যে লেন দিয়ে গাড়ি আসছে সেখানে ডান দিকে টার্ন করার কোনো জায়গা নেই, আর তার পাশেই রয়েছে, ঠিক তার পাশেই রয়েছে সিপি মনোজ বর্মার গাড়ি। সিপির গাড়ি কোনো রকমে আপনারা দেখুন, আমরা মার্ক করে দেখাচ্ছি, কোনো রকমে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। এ তো গেল সিসি ক্যামেরা ফুটেজ, যেখানে আইন ভাঙার ছবিটা স্পষ্ট। এবার আপনাদেরকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখাচ্ছি। বিবাদীবাগের রাস্তা, বিবাদীবাগের যেই লেন দিয়ে এই সেনা ট্রাক যাচ্ছে, এই লেন থেকে ডান দিকে যাওয়া যায় না, এই লেন থেকে ডান দিকে যাওয়া যায় না। এ পাশের যে লেন,
এই যে লেন, এই লেন থেকে গাড়ি গিয়ে ডান দিকে যেতে পারে এবং ঠিক এই সেনা ট্রাকের পাশেই ছিল সিপি মনোজ বর্মার গাড়ি। যেই লেন দিয়ে ডান দিকে যাওয়া যায় না, নো রাইট টার্ন, সেখান থেকে কি করে ডান দিকে টার্ন? অল্পের জন্য মনোজ বর্মার গাড়ি রক্ষা পেয়েছে। রাইটার্স বিল্ডিং এর যে রাস্তা, বিবাদীবাগের যে রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি, দুটো লেন, যে লেন দিয়ে ডান দিকে যাওয়া যায় না সেই লেনেই সেনা ট্রাক এবং সেখান থেকে ডান দিকে টার্ন। রাইটার্সের সামনে এভাবে ট্রাফিক আইন ভাঙে সেনা ট্রাক, কোনো রকমে বিপদ এড়ান সিপি মনোজ বর্মার চালক। ট্রাফিক আইন ভাঙায় আটক করা হয়েছে ইতিমধ্যেই সেনার গাড়ি। আপনাদেরকে জানিয়ে রাখি, হেয়ার স্ট্রিট থানায় যান সেনাকর্তারা, আলোচনায় সমস্যা মেটায় ছাড়া হয় সেনা ট্রাক। ট্রাফিক আইন ভাঙায় চালকের বিরুদ্ধে মামলা। কথা বলবো, প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, পুলিশের কি পদক্ষেপ এই ঘটনায় এখনো পর্যন্ত? হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের একজন সার্জেন্টের তরফে লিখিতভাবে ওই আর্মি ট্রাক এবং ট্রাক চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে ট্রাফিক আইন লঙ্ঘন করা এবং রাশ ড্রাইভিং এর। ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানাতে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 281 নম্বর ধারাতে রাশ ড্রাইভিং অর্থাৎ বিপজ্জনকভাবে তিনি গাড়ি চালাচ্ছিলেন এই মর্মে মামলা রুজু করা হয়েছে, এমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ কলকাতা পুলিশের তরফ থেকে প্রকাশ করা হয়েছে বা যে কলকাতা পুলিশের তরফ থেকে শেয়ার করা হয়েছে সংবাদ মাধ্যমের সাথে, সেখানে স্পষ্টত দেখা যাচ্ছে মহাকরণের সামনে দিয়ে যখন পুলিশ কমিশনার মনোজ বর্মা গাড়ি এগোচ্ছিলেন লালবাজার অর্থাৎ তার অফিসের দিকে, সেই সময় কিভাবে রং উপায়তে অর্থাৎ যেখানে রাইট টার্ন নেই অর্থাৎ ডান দিকে ঘোরা যাবে না, প্রহিবিটেড রয়েছে, সেইখানে ট্রাফিক আইন বা ট্রাফিক বিধি লঙ্ঘন করে আর্মি ট্রাকটি ডান দিকে ঘুরছিল এবং সেই জায়গায় পুলিশ কমিশনারের গাড়ির যিনি চালক ছিলেন তার তৎপরতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে কলকাতা পুলিশের তরফে বা সেই ফুটেজে স্পষ্ট হচ্ছে যে কিভাবে আর্মি ট্রাক বা সেনাবাহিনীর ট্রাক কিভাবে ঢুকে পড়ছে ডান দিকে, অর্থাৎ যদিও এখানে পুলিশ কমিশনারের ড্রাইভার বা গাড়ি চালক তিনি সতর্ক এবং তৎপর না হতেন তাহলে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো এবং আর্মি যে ট্রাক যেভাবে ডান দিকে ঘুরছিল পুলিশ কমিশনের গাড়ি থেকে ধাক্কা লাগতে পারতো বা দুর্ঘটনা ঘটতে পারতো। সেই জায়গা থেকেই একদিকে ট্রাফিক আইন না মানা অর্থাৎ রাইট টার্ন ছিল না বা সেখান থেকে রাইট টার্ন ডান দিকে ঘোরা যায় না, সেই অবস্থা। ওকে অমিত, উনি হঠাৎ করে লেনটা ভায়োলেট করে রাইট টার্ন করেন, যে কোনো পেছনে অনেক গাড়ি ছিল, সিপি সাহেবের গাড়িও ছিল, উনি বাজেভাবেই গাড়িটা চালিয়েছেন, রাইট টার্ন করেন উনি। সিপি সাহেবের গাড়িও ছিল, অনেক গাড়িও পেছনে ছিল, হ্যাঁ আরও তো গাড়ি ছিল, অনেক গাড়ি ছিল, কিন্তু লেগে যেতে পারতো। খুব র্যাশ ড্রাইভিং বলা যাবে না, কিন্তু डेंजरसली डान दिक नियेछेन ना। समस्या उतना ज़्यादा कुछ नहीं होता। हम लोग इधर से आ रहे थे तो हमको जाना था राइट साइड। इधर तो अभी आने वाला खाली गाड़ी है, उधर तो नहीं जा सकते। हमको गाड़ी इधर लेके आगे उधर लेफ्ट को पार करना था। एक्चुअली मेरे को उतरना था, लेकिन यहाँ भी पार्किंग यहाँ उतरने लगे तो गाड़ी बड़ा है, तो इसीलिए मैं बोला कि चलो क्रॉस करके पार होंगे। तो उसी टाइम जस्ट कमिश्नर साहब का गाड़ी गुजर रहा था, बस वही है। थोड़ा जैसे मोड़ रहे थे वैसे गुजर रहा था, फिर गाड़ी क्रॉस कर गया कमिश्नर साहब का, फिर हम लोग बाद नहीं टक्कर उकर कुछ नहीं लगा। এসএসসি পরীক্ষা বাধাহীন। এসএসসি প্রকাশ করা অযোগ্য তালিকায় বহাল রইল কলকাতা হাইকোর্টে। অযোগ্যদের পরীক্ষায় বসার অনুমতি দিল না আদালত। ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, সহ্যের তো একটা সীমা আছে, এনাফ ইজ এনাফ। বাধাহীন স্কুল সার্ভিস কমিশনের 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশে 1806 জনের অযোগ্য তালিকা প্রকাশ করেছে এসএসসি। এই তালিকাকে চ্যালেঞ্জ করা হয় জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালত সে আবেদন খারিজ তো করেইছে, একই সঙ্গে এই মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। মঙ্গলবার অযোগ্য চাকরিহারারা সওয়াল করেন তাদের পরীক্ষায় বসতে দিতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মামলাকারীরা কি 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাচ্ছেন? জবাবে মামলাকারীদের আইনজীবী অনিন্দ লাহিড়ী বলেন, তারা স্কুলে যাচ্ছেন না। এরপরে বিচারপতি প্রশ্ন করেন, তাহলে কিসের ভিত্তিতে মামলাকারীরা পরীক্ষায় বসবেন? ক্ষুব্ধ বিচারপতি বলেন, সহ্যের একটা সীমা আছে, এনাফ ইজ এনাফ। পরীক্ষা শুরুর আগে এখন বলছেন আমি দাগী নই। সুপ্রিম কোর্ট যখন অযোগ্যদের চাকরির মেয়াদ বাড়ায়নি তখন আদালতে আসেননি কেন? মামলাকারীদের আরেক আইনজীবী সাক্ষ্য সেন বলেন, এসএসসি পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড দিয়েছে, এখন হঠাৎ করে বলছে অযোগ্য। অ্যাডমিট কার্ড বাতিল করেছে, সবাইকে পরীক্ষায় বসতে দেওয়া হোক, পরে যোগ্য অযোগ্য ঠিক করা হোক। সব শোনার পর বিচারপতি বলেন,
মামলাকারীদের কাউকেই 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করে যেতে নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তাদের কেউই সম্ভাব্য যোগ্য বলে বিবেচিত হননি। এসএসসির তালিকার নেপথ্যে যুক্তিযুক্ত কারণ আছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে। গোটা প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নজরে রয়েছে। এই অবস্থায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের হস্তক্ষেপ ঠিক হবে না। পাচারের চেষ্টা, বিহারে রেশন পাচারের চেষ্টায় ধৃত 2। কল্যাণীর বুদ্ধ পার্ক এলাকায় অভিযান পুলিশের, উদ্ধার প্রায় 200 বস্তা রেশনের সামগ্রী। ধৃত দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ये चाल किसका है? ये चाल किसका है? नाम नहीं मालूम। रेशन का चाल है ना? चल कहाँ से लेके आया? यूपी से। बिहार जा रहा था। किसका माल था? नाम ऐसा मालूम नहीं। रेशन का है ना? ट्रांसपोर्ट से आया। रेशन का है ना माल? कितना बड़ी माल है इधर? ये 220-25 गवर्नमेंट का माल नहीं है। हमें मालूम नहीं। हम तो चावल लेके आया था गाड़ी। এই মুহূর্তে মনটা কি পাহাড় পাহাড় করছে? অনেকেই ভাবছেন পুজোর ছুটিতে যদি একটু বেরিয়ে আসা যায়। আসুন আজ জেলা থেকে সরাসরিতে আপনাদের কাঞ্চন দর্শন করাই। গোধূলিতে কাঞ্চন দর্শন, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবি কিন্তু দার্জিলিং থেকে, কার্শিয়াং থেকে নয়। এই ছবি দেখা যাচ্ছে শিলিগুড়ি থেকে। স্লিপিং বুদ্ধা শিলিগুড়ি থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘের আড়ালে ঘুমন্ত বুদ্ধর দেখা। শিলিগুড়ি থেকেই খোলা চোখে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। যে ছবি আপনারা দেখছেন গোধূলিতে মোহময়ী কাঞ্চনজঙ্ঘা, কুইন অফ হিলস। দার্জিলিং থেকে নয়, এই ছবি দেখা যাচ্ছে শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকেই মোহময়ী কাঞ্চনজঙ্ঘা দর্শন। চোখ জুড়ানো যে ছবি। পরন্ত বেলার আলো, সূর্যাস্তের আলো পড়ে ঘুমন্ত বুদ্ধ যেন আরো বেশি মোহময়। পাহাড়ের জন্য মন কেমন করা আমার আপনার এই ছবি মন ভালো করে দেবে, এ তো বলার অপেক্ষা রাখে না। শিলিগুড়ির বাসিন্দারা তারা কিভাবে উপভোগ করছেন আসুন জানি। প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, এ ছবির কোনো ব্যাখ্যা হয় না, গোধূলিতে কাঞ্চন দর্শন। একেবারে তাই। দেখো, এই একই তো অসময়, তারপরে এই গোধূলি বেলায় সেতু সৌপুর কাঞ্চন দর্শন সাই ধরে কিন্তু মুগ্ধ গোটা শহরবাসী। সেখানে ওই ছবি দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা, বিদেশে থেকে পর্যটকরা ছুটে আসেন ষোলো শহর দার্জিলিং এ। কিন্তু দার্জিলিং পর্যন্ত পৌঁছতে হবে না, সমতলে শিলিগুড়ি থেকেই আজ বিকেল গড়িয়ে যখন সন্ধ্যের দিকে এগোচ্ছে, সেই সময় কিন্তু আকাশ থেকে নীল আকাশ থেকে মেঘ ছুটতেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য ধরা পড়লো ক্যামেরায়। সাইড ধরে গোটা শহর কিন্তু বেশ মুগ্ধ। বিশেষ করে শহরবাসী একাংশ তো বটেই, যে সমস্ত পর্যটকরা পাহাড় থেকে নেমে এসছেন, দিনভর সকাল থেকে আকাশ মেঘলা ছিল পাহাড়ে, তারাও কিন্তু ট্রেনে বা বাসে চড়ার আগে কিন্তু এই দৃশ্য দেখে অন্তত কাঞ্চন দর্শন করে ঘরে ফিরতে পারলেন, এমনটাই কিন্তু একেবারে। এটাও একটা বড় পাওনা, যারা দার্জিলিং এ গিয়েছেন, যারা পাহাড়ে গিয়েছেন, মেঘলা আকাশে তারা কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারেননি, কিন্তু শিলিগুড়িতে এসে কোণে দেখা আলোয় কাঞ্চনজঙ্ঘা দর্শন। মন ভালো করা এই ছবির পর মন খারাপ করা খবর হ্যাঁ থাকছে। এবার দুর্গাপুজোয় হাতে ছাতা আর পরনের রেনকোট, তার সম্ভাবনা কি জোরালো? কেন বলছি? তার কারণ বৃষ্টির সম্ভাবনা ওড়াচ্ছে না মৌসুম ভবন। সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি, লো প্রেশার ট্রেন্ড থাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা। সরকার এবং প্রশাসনকে সতর্কবার্তা মৌসুম ভবনের। পুজোয় বর্ষা সুর,
বৃষ্টির সম্ভাবনা ওড়াচ্ছে না মৌসুম ভবন। সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি। কথা বলবো, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, সকলেই কিন্তু এই খবরে অন্ততপক্ষে মন খারাপ করবেন, তার মানে হাতে ছাতা, পরনে রেনকোট কি মাস্ট তাহলে? একদমই, বর্ষাকালে পুজো হচ্ছে এবারে, কারণ এবার পুজো অনেকটাই এগিয়ে এসছে তিথি নক্ষত্র অনুযায়ী। আমরা জানি যে সেপ্টেম্বরের শেষে এবং অক্টোবরের শুরুতে পুজো, অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকে, শেষ সপ্তাহেই পুজো শুরু হয়ে যাবে এবং এই সময়ে বর্ষা থাকবে। অর্থাৎ বাংলায় বর্ষা বিদায় নেয় স্বাভাবিকভাবেই। কলকাতায় বর্ষা বিদায়ের যে দিনক্ষণ সেটা 10ই অক্টোবর। কাজেই 10ই অক্টোবরের অনেক আগেই পুজো এবং এবার বর্ষা মৌসুমী অক্ষরেখা যথেষ্ট সক্রিয় এবং বারবার নিম্নচাপ হচ্ছে। আরো একটি নিম্নচাপ তৈরি হয়েছে এরপরে, অর্থাৎ এই নিম্নচাপ বেশি তৈরি হচ্ছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকছে, কাজেই বেশি বৃষ্টি হচ্ছে এবার অন্যান্য বছরের তুলনাতে। বিশেষ করে দক্ষিণবঙ্গে এবং কলকাতায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি। এখনো পর্যন্ত বর্ষার মরশুমে এবছরে অন্তত বেশি বৃষ্টি হয়েছে। তাই স্বাভাবিকভাবেই বর্ষাকালে পুজো, তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে কম। সেপ্টেম্বর মাসটা বর্ষার মধ্যেই থাকে। অক্টোবরের 10 তারিখের পর জেনারেলি যেটা হয়, বর্ষা বিদায় শুরু হয় সেই সময়। ফলে এবছর দুর্গাপুজো যেটা আগে হচ্ছে সেপ্টেম্বরে, বর্ষার মধ্যেই পড়ছে। এবার এক প্রেমের গল্প। কিরকম? একবারের দুই বউ, দুই বউয়ের একজনই প্রেমিক, তার সঙ্গেই দুজন পালিয়ে গিয়েছেন। উত্তর 24 পরগনার বাগদার এই ঘটনা। একই পাড়ায় বাড়ি, সেই সূত্রেই কথা, কথা থেকে প্রেম। প্রথমে বড় বউয়ের সঙ্গে, তারপর ছোট বউয়ের সঙ্গে, প্রেমে একেবারে হাবুডুবু। শেষমেশ প্রেমিক ড্রাইভারের সঙ্গে পালালেন একই বাড়ির দুই বউ। উত্তর 24 পরগনার বাগদা। এখানকার মালিদার বাসিন্দা আরিফ মোল্লা গাড়ি চালান। বাড়িতে স্ত্রী এবং দুই মেয়ে। এই মালিদারি বাসিন্দা ইয়াসেন এবং আনিসুর শেখ। দুই ভাই কর্মসূত্রে সিঙ্গাপুরে থাকেন। ইয়াসেন, তার স্ত্রী কুলচান এবং আনিসুরের স্ত্রী নাজমা। স্থানীয়দের দাবি, প্রথমে বাড়ির বড় বউ কুলচানের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় প্রতিবেশী আরিফের। দুবার তাকে নিয়ে পালিয়ে যান, পরে ফিরে আসেন। এরপর ছোট বউ নাজমার সঙ্গে প্রেম, তাকে নিয়েও 3 বার পালিয়ে যান আরিফ। এক্ষেত্রেও পরে বাড়ি ফিরে আসেন। এভাবেই চলছিল। এবার বড় বউ ছোট বউ দুজনকে একসঙ্গে নিয়ে পালিয়েছেন প্রেমিক আরিফ। অভিযোগ, একেবারে ছক কষে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন দুই বউ। শ্বশুর শাশুড়ির জন্য তারা চা তৈরি করেন। সেই চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মেশানো হয়, খাওয়ানো হয় শ্বশুর শাশুড়ি, কুলচানের দুই মেয়ে এবং নাজমার এক মেয়েকে। সকলেই অচেতন হয়ে পড়েন। এরপরই দুই বউ বাড়ি ছেড়ে পালান। দুজনেরই প্রেমিক এক, সেই আরিফ মোল্লার সঙ্গেই সোমবার পালান দুই বউ, সঙ্গে নাজমার কোলের সন্তান। সোমবার সন্ধে কাজ থেকে বাড়ি ফেরেন নাজমার স্বামী আনিসুর। মা, বাবা এবং বাড়ির 3 মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। বাগদা থানাতেও জানান, কালকে সন্ধ্যেবেলায় আমাদের চা বানিয়ে দেয়, চার সাথে কোনো বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়ে তারপরে আমাদের ঘুম এসে যায়। তারপরে ওরা নিয়ে বাচ্চা 3টে থুয়ে একটা বাচ্চা নিয়ে পালায়। দুই বৌমা। আরিফ। সবাই হসপিটালে ভর্তি হয়েছে? হ্যাঁ, সবাই হসপিটালে। এখন আরিফের শাস্তি চাই আমি। আমি জানতাম যে আগে ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল। আগে বড়টার সাথে ছিল সম্পর্ক, বড়টা নিয়ে 2 বার চলে গেছে। তারপর ওখানে ঝামেলা মিটিয়ে আবার ছোটটার সঙ্গে রিলেশন করে ছোটটার সঙ্গে এই দিয়ে 3 বার চলে গেল। হ্যাঁ, এই দিয়ে 2 বউকে নিয়ে চলে গেছে। মানে ছোটটার সাথে সম্পর্ক আছে ছোটটার সাথে, কিন্তু নিয়ে গেছে দুটোরই। 3 জনাই যখন অন্যায় করেছে 3 জনারই শাস্তি চাই। আজ 3-4 দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তার কিছু হয়নি। বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।